তুই কইছস না খানকির বলা হাদির লাশ তোর থেকে বুঝে নিতাম, হাদির লাশ তোর থেকে বুঝে নিবো। যদি বুঝে না নিতে পারি তাহলে তোর ওইলা লাশ বানাবো। হাদির লাশ তুই বুঝাই দিবি, খানকির বলা তোর যেই জায়গা থামো তোর থেকে হাদির লাশ বুঝে নিবো, তুই হাদির লাশ বুঝাই দিবি, আর না হয় তোরে বুঝাই দেবো লাশ কোনটারে কয়। এটা কি জামাতের বুদ্ধি রে ভাই? জামাত একটা মাস্টার স্ট্রোক খেলেছে। মোহাম্মদ ইউনূস একটা বিশাল প্লাস পয়েন্ট বানাতে চাইছে, এবং সত্যি বলতে কি এরকম দৃশ্য আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেনি। খেলা যে দর্শক কোন লেভেলে চলতেছে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো। শেষ মুহূর্তে কঠিন পদক্ষেপ নিয়ে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। দর্শক, বিএনপির কপালে বিপদ আছে। অতিরিক্ত খেতে যে আম সালা সব হারাচ্ছে। ইউনূসের সেই কল্পিত ফাঁদে পড়েছে বিএনপি। অনিশ্চয়তার চাদরে ঢেকে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যখন সামনে ঘনিয়ে আসছে, তখন একের পর এক ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে শহরে। আর শহরের এই ঘটনাকে কেন্দ্র করে কি হতে পারে আগামী নির্বাচনে, সেটি নিয়ে এখন মানুষের মাঝে প্রশ্ন রয়েছে। সাধারণ জনগণের মাঝে যেই শরীফ ওসমান হাদির হত্যা হয়ে গিয়েছে, এতদিন হলেও তার হত্যা মামলার কোনো তদন্ত কিংবা বিচার কোনোটাই হয়নি। সেই প্রশাসন আসলে হঠাৎ করে এমন কথা কেন বলল যে আয় শরীফ ওসমান হাদির লাশ নিয়ে যা? এতেই ক্ষিপ্ত হয়ে গিয়েছে সাধারণ জনগণ। বলছেন 5 লক্ষ লোকের সমাগম করে আবারও ঢাকার যমুনা ঘেরাও করা হবে। যদি এমনটাই হয় তাহলে নির্বাচন কি সত্যি হবে নাকি অনিশ্চয়তার চাদর ঢেকে যাচ্ছে? বিস্তারিত দেখুন আজকের ভিডিও। পুলিশ সদস্যটাকে যিনি বললেন যে আসো ওসমান হাদির লাশ নিয়ে যাও, ওর নাম হচ্ছে রাশেদ কাজী, পুলিশের একজন কনস্টেবল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষ বলছে আমি 50,000 টাকা দিব যদি ওকে ধরিয়ে দিতে পারো বা আমাদের হাতে তুলে দাও। এইভাবে প্রত্যেকটা মানুষ এই রাশেদ কাজীকে নিয়ে পোস্ট করে যাচ্ছে। তবে শুধুমাত্র ওই কিন্তু নয়, এরকম অসংখ্য পুলিশ সদস্য আজ একইভাবে তাদেরকে এই ধরনের কথাগুলো বলেছে। কেউ অঙ্গভঙ্গিতে বলেছে, কেউ হুজুরদেরকে সামনে পেয়ে শাপলা চত্বরের মতো আচরণ করেছে। পুলিশের একজন কনস্টেবল যদি বলে আয় ওসমান হাদির লাশ নিয়ে যা, তাহলে সে জানে যে ওসমান হাদি আসলে কোথায় আছে। এই জন্য মানুষ এখন তাকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে ফেলছে। একের পর এক মানুষ তার পরিচয় পত্র আপলোড করা শুরু করেছে। এখন আমার কাছে একটা জিনিস খুব ভয় লাগতেছে, এই যে পুলিশ সদস্য ওকে যেইভাবে খোঁজাখুঁজি করতেছে, আল্লাহ না করুক ওর উপরে যেন সাধারণ জনগণ কোনো ধরনের আক্রমণ না করে। আপনারা তো চিনেছেন এটাই বেশি যে এরকম 2-4 জন আছে পুলিশ সদস্যের মাঝখানে যারা এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আজ দেখলাম যখন মানুষ ওকে নিয়ে পোস্ট করে বলছে ওসমান হাদিকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করে কেন কথা বললো এবং ওসমান হাদির লাশ কেন ও দিতে চাইলো, ঠিকানা দিতে চাইলো, এই ধরনের মানুষ যখন একের পর এক মতামত প্রকাশ করছিল, তখন ওইখানে অসংখ্য পুলিশ সদস্যরা হাহারি এক দিচ্ছে, তারা মজা পাচ্ছে। অনেকে আলহামদুলিল্লাহ বলছে আজকের পরিস্থিতি নাকি খুবই সুন্দর। আপনি পুলিশে জব করেন, খুব ভালো কথা। এই জন্য পুলিশের ভুলও তো ভুল, সেই ভুলটা তো সবার সামনে তুলে ধরতে হবে। যেভাবে আজ পুলিশরা এই ধরনের কাজগুলো করছে, এটা কখনোই মানুষ পুলিশের কাছে আশা করে নাই। কারণ জনগণের চোখে এমনিতেই পুলিশ হচ্ছে অপরাধী, আর কিছু সংখ্যক পুলিশের কাছে ভালো জনগণ অপরাধী। এই জন্য যাকে পায় তাকেই ধরে পিটায়। এই যে আজকে এরকম ঘটনা ঘটছে, অযথা মার্কেটের মধ্যে ঢুকেও মানুষকে মনে করেন আঘাত করা শুরু করছে। সে যে বলছে আমি মার্কেটের দোকানদার, তারপরও সে মানে নাই, যাকে পাইছে তাকেই করছে। সাংবাদিক পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় নাই, একজন সাংবাদিককে উস্টা মেরে ফেলে দিছে। এইগুলো কোন ধরনের আচরণ? কোন দেশে বসবাস করছি আমরা? এটা কি উপর মহল থেকে মানে জানানো হয়েছে, উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এইভাবে সাংবাদিকদের উপরে ঝাঁপায় পড়ো, যাকে পাইবা তাকেই ধরো? কে বলছে, কে নির্দেশ দিছে? আজ একজন কনস্টেবলকে আপনারা এইভাবে দেখছেন, এরকম লক্ষ লক্ষ কনস্টেবল আছে তাদের মধ্যে যারা ওর মতো কথা বলতে পারে। আমি চাই এই দেশের পুলিশের যেরকম পোশাক পরিবর্তন হয়েছে, সেরকম এই পুলিশগুলো যেন জনগণের জন্য কাজ করে, আর জনগণ যেন পুলিশকে সঠিক সম্মান দেয়। আপনি সম্মান দিলেই তো সম্মানটা পাবেন। পুলিশ তো হুকুমে কাজ করছে, নির্দেশ অনুযায়ী আপনাদের সামনে এসে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে, উপর থেকে বলছে তোমরা ওদেরকে থামাও। এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে থামানোর চেষ্টা করছে। ওই লাঠিচার্জ না করলেও তো জনগণ হয়তো বা ওইখান থেকে সরে যেত না, এবং পানি তারপর টিয়ারশেল না দিলেও তো তারা ওইখান থেকে যেত না। এবং একটি পোস্টে দেখলাম ওসমান হাদির স্ত্রীর উপরে জলকামান দেওয়া হয়েছে। এই জিনিসগুলো খুবই খারাপ হয়েছে। আজকে নির্বাচনের আর মাত্র 5-6 দিন বাকি, তো দেখা যাক পরবর্তী সরকার এই দেশের কে আসে। যেই আসবেন সেই সর্বপ্রথম ওসমান হাদিকে নিয়ে সংসদে কথা বলবেন। আমরা এমন সরকারই চাই আগামী দিনে। শেষ মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, বিএনপির কপালে বিপদ আছে। অতিরিক্ত খেতে যে আম সালা সব হারাচ্ছে। সত্যি ইউনূসের সেই কল্পিত ফাঁদে পড়েছে বিএনপি। এই ফাঁদ থেকে বিএনপি বের হতে পারবে না। দর্শক, একদিকে বিএনপি বাংলাদেশে সন্ত্রাস করছে, মাদক ব্যবসা করছে, বিএনপি নেতারা, ছাত্রদল নেতারা, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতারা মাদক সহ সেনাবাহিনীর হাতে আটক হচ্ছে। অস্ত্রের কারখানা, তাদের কাছে অস্ত্রের কারখানা সহ গ্রেপ্তার হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে, এবং দেশীয় বিদেশি অস্ত্র শস্ত্র সহ নিয়মিত বিএনপি সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে। এটা এখন কমন চিত্র। আমরা দেখছি যে সেনাবাহিনী ধরে চড়ে বসেছে, সেনাবাহিনী পদক্ষেপ দিচ্ছে।
সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে, সুষ্ঠু নির্বাচন হবে। এর মধ্যে বিএনপি আরেকটা ভেজাল বাজিয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে। বিএনপি কার্যত ষড়যন্ত্র করে চট্টগ্রাম বন্দর অচল করে দিয়েছে। সরকারের একটা সিদ্ধান্ত, কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি সন্ত্রাসীরা চট্টগ্রাম বন্দরে মব ক্রিয়েট করছে। তো দর্শক, সেই মবের বিরুদ্ধে বাড়িয়ে সরকার সোচ্চার। দেখেন, একটা দল কতটা নির্লজ্জ হলে সরাসরি চাঁদাবাজির দাবিতে আন্দোলন করতে পারে। চাঁদাবাজির দাবিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রধান হাব একদম বন্ধ করে দিতে পারে, অচল করে দিতে পারে। চট্টগ্রাম বন্দরে বিএনপি সন্ত্রাসীরা যে আন্দোলন করছে, যে দাবিতে বন্দর অচল করে দিয়েছে, এটা কোর্টের বিরুদ্ধে, দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান কর্মসূচি, এবং চান্দা খাওয়ার দাবিতে। কারণ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা একটা অংশ, তাও সব না, বিদেশিদের হাতে দেয়া। কিছু কিছু ডিপি ওয়ার্ল্ড, কিছু কিছু সেই ডেনমার্কের কোম্পানি, এগুলো তাদের কাছে দিলে চান্দাবাজি করা যাবে না, এবং হাজার কোটি টাকার যে অবৈধ ব্যবসা বাণিজ্য হয় চট্টগ্রাম বন্দরে, এটা করতে পারবে না। এই কারণে তাদের মাথা খারাপ। 2 দিন পর তো তোমরা এমনিই পালাবা, তোমরা ক্ষমতা আসতে পারবে না, তাহলে চান্দাবাজিটা করবা কিভাবে? চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিরা না দিলেও তো তোমরা পালাবা। হ্যাঁ, দেশ ছেড়ে পালাতে হবে না, এদেশ সবার, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে, কিন্তু চান্দা খাওয়ার জায়গা থেকে পালাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। চান্দাবাজি শেষ। জামাত ক্ষমতা আসার সাথে সাথে চান্দাবাজরা অটো ঘরে ফিরে যাবে। চট্টগ্রাম বন্দর ওগুলো ওইসব জায়গায় জাতীয়তাবাদী শ্রমিক অমুক তমুক, যে কোনো বাদী শ্রমিক থাকবে না। বন্দর চলবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কোনো চাঁদাবাজি চলবে না। এখন এই জায়গায় এগুলো সরকার তো এরকম করতে পারতো, ঠিক আছে, আর মাত্র কয়েকদিন বাকি নির্বাচনের পর একটা দল ক্ষমতা আসবে, তারা যেভাবে যা করুক না। এগুলো সরকার বিষয়টা সুরাহা করে দিয়ে যাচ্ছে, এবং যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে পরবর্তীতে কি করতে হবে এগুলো সরকার রেডি। অতএব কোনো ছাড় নেই। শেষ মুহূর্তে স্পষ্টভাবে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন, চট্টগ্রাম বন্দর খুলবে, বাধা দিলে কঠোর হুঁশিয়ারি। এখানে বিএনপি সন্ত্রাসীরা বাধা দেওয়ার চেষ্টা চলছে, এবং নৌ পরিবহন উপদেষ্টার বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে এই বিএনপি শ্রমিক কর্মচারী যারা তারেক জিয়া নির্দেশে সেটা প্রত্যাখ্যান করেছে। এর মানে তারা মব চায়, তারা আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু কোনো সমাধান চায় না। তো দর্শক, এখানে বিএনপি বাদে অন্য পন্থী যে শ্রমিকরা আছে তারা এখানে আছে, তারা কাজ করবে, এবং এই দুষ্কৃতিকারী, মব সৃষ্টিকারী, চাঁদাবাজের অধিকারের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের তালিকা করা হয়েছে। সরকার যাওয়ার আগে শেষ করতে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে যাবে, এবং পরবর্তী জামাত সরকার এই ব্যবস্থাকে আরো জোরদার করবে, কিন্তু কোনো চাঁদাবাজি চলবে না। অর্থাৎ দর্শক, যাওয়ার আগে একটা কঠিন ডলা খাচ্ছে, ইউনূসের ডলা খাচ্ছে বিএনপি। একদিকে অবৈধ অস্ত্র